স্বাগত সংবাদযোগে দিনের প্রধান সংবাদ এবং তার বিশ্লেষণ নিয়ে আপনাদের সঙ্গে আছে আমি রাকিব হাসান। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নির্বাচনে অংশ নিতে পারবে না, ব্রিটিশ মন্ত্রী চ্যাপম্যানের সঙ্গে বৈঠকে বললেন প্রধান উপদেষ্টা। কার্যক্রম নিষিদ্ধ থাকায় আওয়ামী লীগ নির্বাচনে অংশ নিতে পারবে না বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। শুক্রবার প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে এই তথ্য জানানো হয়েছে। বৃহস্পতিবার যুক্তরাজ্যের আন্তর্জাতিক উন্নয়ন মন্ত্রী ব্যারোনেস জেনি চ্যাপম্যানের সঙ্গে এক বৈঠকে এমনটা জানান প্রধান উপদেষ্টা। বলেছেন, সন্ত্রাস বিরোধী আইনের অধীনে কার্যক্রম স্থগিত থাকায় আওয়ামী লীগ নির্বাচনে অংশ নিতে পারবে না এবং নির্বাচন কমিশন পরবর্তীতে নিবন্ধিত রাজনৈতিক দলের তালিকা থেকে দলটিকে বাদ দিয়েছে। আসন্ন নির্বাচন অংশগ্রহণমূলক হবে জানিয়ে তিনি বলেছেন, এবারে নির্বাচনে 10 লাখ তরুণ ভোটার নিজেদের ভোটাধিকার প্রয়োগ করবেন, যারা গেল 16 বছরে আওয়ামী লীগের দুঃশাসনের সময় অনুষ্ঠিত 3টি সংসদ নির্বাচনে ভোট দিতে পারেননি। জুলাই সনদের প্রসঙ্গ টেনে তিনি বলেন, জুলাই সনদ বাংলাদেশের জন্য একটি নতুন সূচনা, যা গত বছরের ঐতিহাসিক জুলাই আগস্ট গণঅভ্যুত্থানে অংশগ্রহণকারী লাখ লাখ মানুষের আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাবে। ওই বৈঠকে আসন্ন নির্বাচন ছাড়াও ব্যবসা বাণিজ্য সম্প্রসারণ, রোহিঙ্গা সংকট এবং বিমান ও সামুদ্রিক খাতে যুক্তরাজ্যের সঙ্গে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির মতো বিষয়গুলো নিয়ে আলোচনা হয়েছে। আগে বিচার হবে, তারপর ভাবা যাবে। আওয়ামী লীগ ইস্যুতে প্রায় সব রাজনৈতিক দলগুলো এমন অবস্থানেই আছে। এর মাঝেই বিষয়টি নিশ্চিত করলেন খোদ প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সাফ জানিয়ে দিলেন, কার্যক্রম নিষিদ্ধ থাকায় আওয়ামী লীগ নির্বাচনে অংশ নিতে পারবে না। প্রশ্ন হলো, আওয়ামী লীগ অংশ নিতে না পারলেও তাদের কোনো তৃণমূল নেতা স্বতন্ত্র হিসেবে যদি দাঁড়িয়ে যান, তাহলে আসলে কি হবে? আওয়ামী লীগের ভোটাররাই বা আসলে কি করবে? পুরো বিষয়টি নিয়ে আলাপ করতে চাই, স্পষ্ট হতে চাই। আমাদের সঙ্গে আছেন এই মুহূর্তে কেন্দ্রীয় বিএনপির সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক কামরুজ্জামান রতন এবং আছেন ইসলামী আন্দোলনের বাংলাদেশের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শাহ ইফতেখার তারিক এবং কামরুজ্জামান রতন। আপনাদের দুজনকে স্বাগত জানাচ্ছি, অনেক ধন্যবাদ জানাচ্ছি আমাকে সময়টা দেওয়ার জন্য। জনাব কামরুজ্জামান রতন, আপনাকে দিয়ে আলাপটা শুরু করি। রাজনৈতিক বিশ্লেষকদের একটা মতামত হচ্ছে যে সবার আগে আওয়ামী লীগের বিচার হতে হবে। তারা যে অপরাধ করেছে সেটার বিচার হতে হবে, বিচার কার্যকর করতে হবে, দৃশ্যমান বিচার হতে হবে, তারপর তারা রাজনীতি হয়তো করতে পারবে। আরেকটা দাবি হচ্ছে আওয়ামী লীগের রাজনীতি এই দেশ থেকে চিরতরের জন্য বন্ধ করতে হবে। বিএনপির অবস্থানটা কি একটু জানতে চাই। ধন্যবাদ। আমাদের শাহ ইফতেখার তারেক ভাই সহ আমি সবাইকে উদ্দেশ্য করে বলছি, বিএনপির আলাদা কোনো উদ্দেশ্য নেই। এদেশের মানুষ বিগত 17 বছর বাংলাদেশের একটা ফ্যাসিস্ট যেভাবে জনগণকে বাইপাস করে দেশ চালিয়েছে, সেখানে কোনো মানদণ্ডেই নাগরিকের কোনো অধিকার ছিল না। সেটা ভোটের অধিকার বলেন, বিচার বিভাগের স্বাধীনতা বলেন, আইনের প্রয়োগ, যেখানে আমরা যা দেখেছি সংবাদপত্রের স্বাধীনতা, মানে বেসিক যে ফান্ডামেন্টাল রাইটস একটা নাগরিকের থাকা উচিত, কোনো ক্ষেত্রে মানুষ দেখেনি। বরঞ্চ আমার অধিকার চাওয়াটাই আমার একটা অপরাধ ছিল। এই অপরাধের শাস্তি ছিল তাদের শাসনকর্তা, সেটা হলো ফ্যাসিস্ট হাসিনার ইচ্ছা শক্তির উপর একটা মানুষের গুম খুন বেঁচে থাকা, তাকে আইনের মাধ্যমে এবং আইনের অপপ্রয়োগের মাধ্যমে একটা মানুষকে নিষ্পেষিত করে একটা পৃথিবীর মানচিত্রে একটা ফ্যাসিস্ট একটা সরকার হিসাবে এই সরকার এই বাংলাদেশকে প্রতিষ্ঠিত করেছিল। তো শত শহীদের রক্তের বিনিময়ে এই বাংলাদেশটা আজকে আমরা এমন একটা জায়গায় আমরা এসেছি, এইখানে আমাদের যারাই এই আন্দোলনে যারা শরিক ছিল, এই শরিকটাই এখন বাংলাদেশ। এই শরিকটাই হলো স্বাধীন সার্বভৌম বাংলাদেশের একটা ঐক্যের প্রতীক, গণতন্ত্রের প্রতীক। এখানে আমাদের বিভিন্নভাবে আমাদের মতানৈক্য থাকবে, কিন্তু মতবিরোধ কখনই আমাদের হবে না। কারণ আমরা জানি ফ্যাসিস্ট সবচেয়ে বেশি আবার পুনরুত্থান হবে যদি আমাদের ভিতর অনৈক্য হয়। আমরা ছোট্ট ছোট্ট স্বার্থে আমরা ভুলে গিয়ে আমরা কখনোই এই ফ্যাসিস্টকে আমন্ত্রণ জানাবার বা ফ্যাসিস্টকে সুযোগ করে দেওয়ার কোনো আমরা সুযোগ দেব না। এই ব্যাপারে আমি মনে করি জাতীয়তাবাদী দল এবং অন্যান্য জামাত ইসলাম সহ ইসলামী শাসনতন্ত্র এনসিপি এবং অপরাপর গণতান্ত্রিক যারা রক্তের বিনিময়ে রক্তের দাম দিয়ে কেনা আজকের যে গণতান্ত্রিক পরিবেশ, এবং যা থেকে আগামী ফেব্রুয়ারিতে আমরা একটা নির্বাচন আমরা আশা করছি, এবং নির্বাচনের যে আমাদের আগামী দিনের একটা এমন একটা সুন্দর পরিবেশ হবে যে নির্বাচনে মানুষ অংশগ্রহণ করবে এবং অংশগ্রহণ করার পূর্বেই মানুষ আশ্বস্ত হবে এবং বিশ্বাসের জায়গায় এমন একটা পরিবেশ হবে যে হ্যাঁ, আমি আমার মতামতকে আমি প্রয়োগ করতে পারবো এবং মতামতের ভিত্তিতে
আগামীতে সুন্দর একটা বাংলাদেশ দেখবো, একটা গণতান্ত্রিক পরিবেশ দেখবো। এটা সবারই আসলে প্রত্যাশা, ঠিক এই মুহূর্তে যারা আছেন বাংলাদেশের সবার আসলে এটা প্রত্যাশা, একটা সুষ্ঠু নির্বাচন হবে, দেশটা শান্ত হবে এবং এগিয়ে যাবে। যেটা আপনার কাছে আসলে জানতে চাইছিলাম যে বাংলাদেশ থেকে আওয়ামী লীগের রাজনীতি চিরতরে বন্ধ করতে হবে, এটা যেমন একটা দাবি আছে, আবার বিচারের মাধ্যমে একটা শাস্তি নিশ্চিত করতে হবে, তারপরে তারা রাজনীতি করার সুযোগ হয়তো পেলেও পেতে পারে। আমি এই দুটো মতামতের জায়গায় বিএনপির অবস্থান এই দুটো মতামত আমি বলি, আমি অপরাধ করবেন, অপরাধের অবশ্যই শাস্তি হতে হবে। আন্তর্জাতিক একটা আদালতে এবং আন্তর্জাতিক পর্যবেক্ষণে এই হাসিনা সরকার কি কি করেছে সমস্ত কিছু কিন্তু আজকে বেরিয়ে এসেছে। সুতরাং আওয়ামী লীগ রাজনীতি তো দূরে থাক, নির্বাচনে যাওয়া তো দূর থাক, তাদের যে অপকর্ম, তাদের যে মানুষকে হত্যা করে তারা যে হোলি খেলায় মেতে উঠেছিল, এবং এটা যে দালিলিক প্রমাণ, শুধু বাংলাদেশের মানুষ তার হৃদয়ের খরিত আত্মা থেকে কিন্তু এটা দেখছে না, পৃথিবীর পরিমণ্ডলে এবং প্রমাণ সহকারে। এবং সবচেয়ে বড় ব্যাপার হলো যে আইজি ছিল যে পুলিশ মামুন, সে এটা রাজসাক্ষী হয়েছে। তার মানে কি, সে হলো রাজসাক্ষীর যে প্রভিশনটা এমন হলো যে তাকে, তার মাধ্যমে এইসব অর্ডারগুলো দিয়েছে, এগুলো রাজসাক্ষীর প্রভিশনের মাধ্যমে কিন্তু, তার স্বীকৃতির মাধ্যমে কিন্তু হাসিনা এবং তার তৎকালীন যে স্বরাষ্ট্রমন্ত্রী আবুল কামাল, তারা যা করেছে এবং যারা যারা একটা প্যাকেজ দিলে যারা যারা জড়িত ছিল, সেখানে তারেক সিদ্দিকী সহকারে, বেনজির সহকারে, হারুন সহকারে, যারা যারা বিপ্লব সরকার সহকারে, যারা যারা জড়িত ছিল। এটা হচ্ছে শেখ হাসিনা যে রেজিম, যেটা 17 বছর ধরে ক্ষমতায় ছিল, তাদের কথা বলা হচ্ছে। আমি গোটা আওয়ামী লীগের কথা বলছি, যে বাংলাদেশ থেকে এদের রাজনীতি চিরতরে বন্ধ করার কথা, নাকি এই রেজিমটার বিচার করার কথা? এই রেজিমের বিচার করলে তো আওয়ামী লীগের বিচার করা হবে। এই রেজিমের মাধ্যমে যারা এটা প্যাকেজ, এই মানে আপনার যারা এই যে জনগণের উপর যেই পাপিষ্ঠ, এই তারা তো এই প্রশাসনকে ব্যবহার করেই তো আওয়ামী লীগ ক্ষমতা। আপনার বক্তব্য একেবারে পরিষ্কার, একেবারে পরিষ্কার। আমি নিশ্চয়ই আরো ছোট ছোট কিছু বিষয় আছে, সেগুলো একটু জানার চেষ্টা করব। শাহ ইফতেখার তারিক, আপনি বরাবরই খুব চমৎকার বিশ্লেষণ করেন, সেই বিশ্লেষণের জায়গা থেকে একটু বুঝে নিতে চাই আপনার কাছ থেকে। আওয়ামী লীগ এবার নির্বাচনে অংশ নিতে পারছে না, কারণ সন্ত্রাস বিরোধী যে আইন, সে আইনে মামলা চলছে, শেখ হাসিনারও বিচার কাজ চলছে। এই বাস্তবতায় আওয়ামী লীগের তৃণমূল কোনো নেতা, যিনি আসলে কোনো মামলার মধ্যে নেই, কিন্তু তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করবেন, তার অধিকার হয়তো সেটা আছে, সেক্ষেত্রে আসলে কি হবে? তাদের তো কিছু ভোটার থাকতেও পারে এবং তাকে ভোট দিতেও পারে। আপনাদের বক্তব্যটা কি? ধন্যবাদ আপনাকে, রতন ভাইকে হৃদয়ের গভীর থেকে শুভেচ্ছা জানাচ্ছি, এবং এই মুহূর্তে যারা আমাদের দেখছেন তাদের সকলকে ইসলামী আন্দোলন বাংলাদেশের মোহতারাম আমির পীর সাহেব চরমনায়ের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। আপনি যে প্রশ্নটি করেছেন, এই প্রশ্নটির উত্তর আমি দিচ্ছি, কিন্তু তার আগে একটু বলি, আওয়ামী লীগ বিগত সময়গুলোতে যা কি করেছে আমাদের দেশে, এক কথায় গুম খুন করে একটা ত্রাসের রাজত্ব কায়েম করেছিল। বিদেশে আমাদের মানুষের উপার্জিত টাকা বিদেশে পাচার করেছে, এবং সবচেয়ে দুঃখজনক বিষয় যেটা, আমাদের রাজনীতি, অর্থনীতিতে, আমাদের পররাষ্ট্রনীতিতে, আমাদের সামরিক ব্যবস্থাপনায় একটি পার্শ্ববর্তী দেশের অবাধ হস্তক্ষেপের সুযোগ তারা তৈরি করে দিয়েছিল, যেটা আমাদের হৃদয়ে রক্তক্ষরণ ঘটাতো। এছাড়াও আমরা, বিশেষ করে আমরা বেশি আহত হতাম, যে আমাদের শরীরে আঘাত করলে যত না কষ্ট পাই, আমাদের ইমানে আঘাত করলে তার চেয়ে বেশি কষ্ট পেতাম। হাসিনার আমলে পরিকল্পিতভাবে ইসলাম বিরোধী, ইমান বিরোধী শক্তির উত্থান ঘটানো হয়েছিল। আবার একইভাবে একটি তথাকথিত জঙ্গি নাটক তারা রচনা করতেন। জঙ্গি নাটক রচনা করে সাধারণ মুসলমানদেরকে, ইমানদারদেরকে তারা হয়রানি করতেন। এই অবস্থার প্রেক্ষিতে নির্ধারিত হয়ে গেছে আওয়ামী লীগের ভবিষ্যৎ 5ই আগস্ট 2024-এ। আমাদের আমির তখন বলেছিলেন, যারা তারা 3টা নির্বাচন জনগণের কাছ থেকে ছিনিয়ে নিয়েছে, আওয়ামী লীগের কাছ থেকেও আওয়ামী লীগও 3টা নির্বাচনে অংশগ্রহণ করার কোনো সুযোগ নাই, এর আগে তাদের বিচার সম্পন্ন হতে হবে। এখন 3টা নির্বাচন তো একটা বিষয় আমাদের বক্তব্য ছিল, কিন্তু এখন মনে হচ্ছে যে এটা আরো দীর্ঘায়িত হতে পারে, কারণ তারা যেভাবে আবারও আগুন, গুপ্ত হামলা যা শুরু করেছে, এতে আগামী শতাব্দী জুড়ে আওয়ামী লীগ আবার নির্বাচনে আসতে পারবে কিনা, সেটা নিয়েও আমার মনে হয় যে চিন্তা করার সুযোগ আছে। এটা তাদেরই হাতের কামাই। যেভাবে এদেশের সাধারণ আওয়ামী লীগের কর্মীদেরকে
বিপদগ্রস্ত করছে যারা ভারতে পালিয়ে গেছে। আমি সকলের উদ্দেশ্যে বলবো যে দেশটি আমাদের স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য বারবার আঘাত হিসাবে আঘাত দিয়েছে, ফেলানির লাশকে ঝুলিয়ে রেখেছে, আমাদের নদীগুলির গলা টিপে ধরেছে, আমাদের অর্থনীতিকে পঙ্গু করে দিচ্ছে। সেই দেশে যারা নিরাপদে আশ্রয় পায়, সেই দেশে আশ্রয় নিয়ে মায়ের কোলে থাকার মতো যারা থাকতে পারে, তারা আসলে ওই দেশেরই রাজনীতি পালিত বলে আমি আপনি সর্বোচ্চ যে প্রশ্নটি করেছেন, আমরা এই আশঙ্কা থেকেই বলেছিলাম যে স্বতন্ত্র থেকে নির্বাচন করার একটা শঙ্কা আছে। এই জন্য আমরা বলেছিলাম পিআর এর মাধ্যমে যদি নির্বাচন হতো তাহলে স্বতন্ত্রের মাধ্যমে তারা আসতে পারতো না। তো যাই হোক, এখন যদি স্বতন্ত্রের মতো দিয়ে তারা আসে, মানুষ এত বোকা না। মানুষ কারা আওয়ামী লীগের সাথে আওয়ামী লীগের ভাব শিষ্য তাদেরকে মানুষ চেনে, তাদেরকে মানুষ প্রত্যাখ্যান করবে। এখন আইনে তো কাউকে আমরা আটকাতে পারবো না, যদি তার উপরে কোনো ফৌজদারি মামলা যদি দায়ের না থাকে তাহলে আমরা তো কাউকে আটকাতে পারবো না। তবে আমার মনে হয় না এইভাবে তারা বেশি সুবিধা করতে পারবে। খুব স্পষ্ট বক্তব্য। আমি আরও কিছু বিষয় জানার চেষ্টা করব। যেন কামরুজ্জামান রতন, একটা বিষয় একটু বলবেন, মানে কিছু কিছু এলাকা আছে যেখানে হয়তো ভোটার যারা তারা চিহ্নিত, তারা হয়তো আওয়ামী লীগকেই ভোট দিত। আমি গোপালগঞ্জের কথা বলতে পারি, সেখানে যদি তাদের একটা ভোট ব্যাংক থাকে আওয়ামী লীগের, যেহেতু তারা নির্বাচনে অংশ নিতে পারছে না, ওই ভোটাররা আসলে তাদের জায়গা থেকে কি করবে? মানে একটা তো হতে পারে যে তারা নার্ভাস হয়ে যাবে, আরেকটা হতে পারে তারা হয়তো কোনো ভরসা জায়গা খুঁজতে পারে। মানে রাজনৈতিক দলগুলো আসলে সেক্ষেত্রে ভোটারদের ব্যাপারে কি ভাবছে? শুরুতে যদি বিএনপির কথাটা একটু জানতে চাই। আসলে এই ক্ষেত্রে বলি, যারা অতীতের অপকর্মের জন্য, পাপের জন্য যারা অনুসূচিত না হয়, মানে কোনো তাদের তো অনুসূচনাই নাই, তারা উল্টো বলে যে এই যে বিপ্লবী একটা সরকার বা এই যে অন্তর্বর্তীকালীন সরকার, তাদেরকে নাকি বিচার করো। আপনি দেখেন সবচেয়ে ওদের পাপের কি জানেন? এই পাপিষ্ঠদের, ওরা হলো পিতৃ পরিচয়হীন। এখন আওয়ামী লীগ, বাংলাদেশে আওয়ামী লীগের পরিচয়ে তারই কোনো ব্যক্তি যদি নির্বাচনে অংশগ্রহণ করে, সেটা শুনেন, স্বতন্ত্র কারা করে? যার নাই কোনো মন্ত্র সে হয় স্বতন্ত্র। তার মানে আওয়ামী লীগ প্রথমেই তাদের পিতৃ পরিচয়হীন, তাদের কোনো সাইনবোর্ড ছাড়া কেউ যদি আসে, আমার মনে হয় না তারা বৈতরণী পার হতে পারবে। সেটা গোপালগঞ্জ বলেন আর অন্য যে কোনো জায়গায় বলেন, বাংলাদেশের মানুষ। আমি ভোটারের কথা জানতে চাইছি, ভোটারদের কথা। ভোটার শুনেন, সেখানে ভোটাররা কি করবে? ভোটাররা যোগ্য, শিক্ষিত, যারা রাষ্ট্রের জন্য, গণতন্ত্রের জন্য যারা সংগ্রাম করেছে, যেই দল সংগ্রাম করেছে, তাদেরকেই বেছে নিবে। সেখানে ভোটারদের কোনো আওয়ামী লীগের, মানে বললাম তো যে ছদ্মবেশী কোনো আওয়ামী লীগকে বাংলাদেশের মানুষ ভোট দিবে না। সেইখানে যার যার কনস্টিটিউয়েন্সিতে যারা যোগ্য এবং যারা প্রতিনিধিত্ব করবে দেশ এবং জনগণের, তাদেরকে ভোট দিয়ে বাংলাদেশে এই পার্লামেন্টে তাদেরকে প্রতিনিধিত্ব করে তারা পাঠাবে। এই বিশ্বাস অবশ্যই আমরা করি। আমরা তো বিশ্বাস করতে পারি, কিন্তু যেটা হয় যে প্রতি রাতে যখন আমরা দেখি যে মধ্যরাতের গুজব বলে যে একটা ব্যাপার আছে, যে একটা নাশকতার ভিডিও, পুরনো কোনো ভিডিও দেওয়া হলো এবং সেটা কেউ কেউ বিশ্বাস করলো, সাথে সাথে সেটা শেয়ার করলো এবং ছড়িয়ে পড়লো, তখনও তো একটা পরিস্থিতি, উত্তেজনাকর অবস্থা তৈরি হয়। শায়েস্তা তারিক, সেই জায়গা থেকে একটু বলবেন, মানে প্রথমত সেই ভোটারদের তাদের যেই জায়গাটা, তাদের কনফিডেন্স কিংবা নার্ভাসনেস যেটাই হোক না কেন, সেই জায়গাটা নিয়ে রাজনৈতিক দল হিসেবে আপনাদের মনোভাবটা কি? এবং নতুন বাংলাদেশের কথা বলা হচ্ছে যেখানে সবাই মত প্রকাশ করতে পারবে, সেই জিনিসটা যেন নিশ্চিত হয়, নির্বাচনকে সামনে রেখে আপনাদের সেই ভূমিকাটা আসলে কি হবে? আপনি সম্ভবত জানতে চাচ্ছেন যারা আওয়ামী লীগ সমর্থন করেন সেই ভোটারদের ব্যাপারে আমাদের দৃষ্টিভঙ্গি। একদম তাদের ব্যাপারে আমার কথা হচ্ছে যে তারা বাস্তবতা বুঝতে শিখবেন, এবং আশা করি যারা একটু বিবেক পান তারা বুঝতে পেরেছেন যে যাদের নেতৃত্বে তারা কাজ করেছেন। আমি সাধারণ যারা আওয়ামী লীগ করেন তাদেরকে আমি কোনো দোষী করতে চাই না, যারা সরাসরি কোনো ফৌজদারি অপরাধ করেছেন তারা ছাড়া। নিশ্চয়ই তারা মনে করতেন যে আওয়ামী লীগের মানুষ আসলে দেশকে ভালোবাসতেন না, তাদের গাঁটছড়া বাঁধা ছিল দেশের বাইরে অন্য কোথাও, অন্য কারো হুকুম তামিল তারা করতেন, আমাদের দেশের স্বার্থকে তারা জলাঞ্জলি দিতেন। অতএব তারা নিশ্চয়ই যারা দেশপ্রেমিক তারা নতুন শক্তি খুঁজে নেবেন, আসলে কারা দেশকে ভালোবাসেন তাদেরকে খুঁজে নেবেন। তবে রতন ভাইয়ের প্রতি শ্রদ্ধা রেখেই বলি, কেউ কোনো দল যে কাজটি করছেন এটা আমাদের কাছে একটু উদ্বেগজনক। তারা বলছেন যে আমরা যদি পাশ করতে পারি আমরা মামলাগুলি তুলে নেব। এটা 1-2 আসনে না, প্রায় আসনেই এটা হচ্ছে, যেটা একটা ভিন্ন বার্তা দিচ্ছে যে দেখুন
কারো প্রতি জুলুম করে মামলা দেওয়াও যেমন গর্হিত কাজ, আবার কেউ যদি সত্যিকারের মামলার মধ্যে থেকে থাকে তাকে ক্ষমতায় গিয়ে তাকে উঠিয়ে নেওয়াটাও আরেকটা গর্হিত কাজ। আইনের শাসন এখানে আমরা দেখতে পাই না। আমরা আইনের শাসন চাই, যেটা সত্যিকার অর্থেই ন্যায্য বিচার হওয়া উচিত। সেইখানে আমরা কেন মামলা তুলে নিব? অতএব এগুলি টুকটাক বিচ্ছিন্ন ঘটনা। আমি আশা করব আওয়ামী লীগ যারা করতেন তারা নতুন ভাবে ভাববেন, তাদের মনোজগতে নতুন পরিবর্তন তারা আনবেন এবং নতুন বাংলাদেশ গড়ে তোলার ক্ষেত্রেও তারা অবদান রাখবেন বলে একটা কথা বলেছেন যে আইনের শাসন, সেই প্রেক্ষাপটে একটু কামরুজ্জামান রতন আপনার কাছে আসতে চাই। নির্বাহী আদেশ বলে যে আদেশটা, আপনি কি একটু বলবেন মানে রাজনৈতিক দলের ক্ষেত্রে নির্বাহী আদেশ কতটা কার্যকর হয়? কারণ একটা দেখেছি এই আদেশ দিয়ে জামাতে ইসলামীর নিবন্ধন বাতিল না হলেও রাজনীতিকে নিষিদ্ধ করা হয়েছে, আবার পট পরিবর্তন হলো, সেই একই নির্বাহী আদেশ এবার জারি করা হলো আওয়ামী লীগের বিরুদ্ধে এবং বলা হচ্ছে তারাও নির্বাচনে অংশ নিতে পারবে না। মানে নির্বাহী আদেশ হয় কিন্তু বিচারটা আসলে কতখানি হয়? তারেক ভাইকে একটু শ্রদ্ধা রেখে বলি, যারা আবেগ দ্বারা তাড়িত না, বিবেক দ্বারা শাসিত। আপনি একটা কথা মির্জা ফখরুলকে ইন্ডিকেট করে বলেছেন, আমি আপনাকে এনশিওর করি এবং ইতিমধ্যে মির্জা ফখরুল কিন্তু এটাকে ক্লারিফাই করে কিন্তু উনি কি বলেছেন যে আওয়ামী লীগ যত্রতত্র এবং যেন তেন ভাবে মানুষকে বিচার মানে মামলা দিয়ে হয়রানি করতো, যে আমাদের রেজিউমে কখন যদি আমরা ক্ষমতায় আসি আমরা এই মানুষকে মিথ্যা মামলা দিয়ে হয়রানিটা আমরা করবো না, কথাটা কিন্তু এটা তারেক ভাই। সুতরাং অন্য যেটা বললেন আমি রাজনৈতিকভাবে বিরোধিতা করব, সত্য এবং সত্যের উপর দাঁড়িয়ে আমি বিরোধিতা করব। নিশ্চয় মির্জা ফখরুল যিনি, এটা আমি পরিষ্কার করি, এটা একটা বিভ্রান্তিকর খবর বিভিন্ন মাধ্যমে ছড়ানো হচ্ছিল যার কোনো ভিত্তি ছিল না। পরবর্তীতে যখন আমাদেরকে আনুষ্ঠানিকভাবে বিএনপির পক্ষ থেকে ব্রিফ করা হলো, আমরা প্রতিবেদন তৈরি করেছি এবং সেটা যতটুকু জানা যায় আমরা আমাদের ৭১ জার্নাল সেখানেও দীর্ঘ আলোচনা এটি বলার চেষ্টা করেছি। যেটা আপনার কাছে আমি এই জায়গায় একটু সংযোগ করতে চাই। আমি কিন্তু উনি ভাবছেন যে আমি মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেবের এটা পরিষ্কার হয়ে গেছে, জনাব সাহেব থেকে তারিখ পরিষ্কার হয়ে গেছে। এটা নয়, এটা নয়, বিভিন্ন জায়গার আমি বক্তব্য মানে আসছে তো সেই জায়গাগুলি বলেছি। তো এটা কোনো বড় ঘটনা না। বিএনপির মূল নেতৃত্ব কি ভাবছেন সেটাই হচ্ছে গুরুত্বপূর্ণ। আমি একেবারে অনুষ্ঠানের শেষ পর্যায়ে ছোট একটা মন্তব্য নিয়ে আলাপটা শেষ করবো, সেটা হচ্ছে নির্বাহী আদেশ নিয়ে। একই নির্বাহী আদেশে জামাতে ইসলামের কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছিল, নির্বাহী আদেশে এখন আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করা হলো। বিচার কতখানি হয় আসলে নির্বাহী আদেশে? না, এই মুহূর্তে আমি এই প্রসঙ্গে বলি, এই মুহূর্তে যে তাৎক্ষণিক এখন সংসদ নেই, এখন এই আদেশটার বাইরে এই সরকারের অন্তর্বর্তীকালীন সরকারের হাতে আর কোনো উইপন ছিল না। এটা হয়েছে এবং আমি মনে করি আগামী সংসদ হবে, সংসদে সংখ্যাগরিষ্ঠ মানুষের এবং সংখ্যাগরিষ্ঠ মতামতের ভিত্তিতেই তাদেরকে স্থায়ীভাবে, যেটা আইনি ভিত্তিও থাকবে এবং মানুষের কাছে গ্রহণযোগ্য হবে। দেখেন তাদের তো কোনো অনুশোচনা নেই, গত ৩-৪ দিন যা করেছে তাদের লুণ্ঠনকৃত টাকা দিয়ে কিছু মাস্তান এবং কিছু পাপেট লোকদেরকে দিয়ে, যারা ভাবতেই শিখেনি যে দেখেন অতীতে যারা লুটপাট করেছে তারা দেশ থেকে চলে গিয়েছে, তারা কিন্তু অন্ধকার না, গহীন কোথায় তারা অবস্থান তারাও জানা। তাদের কিছু কর্মী বাহিনী দিয়ে, কিছু একেবারে পাপিষ্ট কিছু লোকদের দিয়ে তারা আগুন সন্ত্রাস করেছে। এটা বলে না আগুন সন্ত্রাস, তারা তো অনেক কথা বলেছে। এখন তারা যা করছে তাদেরকে ডেকে এনে কান ধরে জিজ্ঞাসা করা উচিত ছিল, তোমরা বাংলাদেশে, স্বাধীন বাংলাদেশে 17 বছর মানুষের জীবন যেভাবে কেড়ে নিয়েছো, মানুষকে অধিকার হারা করেছো, তোমরা স্বাধীন বাংলাদেশে কিভাবে নির্বাচন করতে চাও, কিভাবে নির্বাচন প্রতিহত করতে চাও। আজকে যে কোনো বিষয় নিয়ে আসলে আয়োজনটা শুরু করেছিলাম, আপনারা চমৎকার করে আপনাদের জায়গা থেকে সেটা ব্যাখ্যা দিয়েছেন এবং সময় থাকলে নিশ্চয়ই আলাপটা দীর্ঘ করতাম। অনেক ধন্যবাদ আমাকে সময়টা দেওয়ার জন্য। দর্শক, আমাদের সঙ্গে এতক্ষণ ছিলেন বিএনপির কেন্দ্রীয় বিএনপির সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক কামরুজ্জামান রতন এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শাহ ইফতেখার তারিক। এবং এই ছিল আজকের সংবাদযোগে। আগামীকাল ঠিক রাত 10টায় আবারও দেখা হবে নতুন কোনো বিষয় এবং তার বিশ্লেষণ নিয়ে। থাকুন ৭১-এর সাথেই।